দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এদিকে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। দুপুর 1:40 তারা লাঠি, ঢাল সহ দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায়। এ সময় তারা মঞ্চের সামনের চেয়ার ও টেবিল ভাঙচুর করে। পরে স্থানীয়রা ও পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এর আগে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া সকালে মুখোশ পরে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে 5 পুলিশ সদস্য আহত হন। সকাল 9টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। আজ 16 জুলাই 2024 সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। মারণাস্ত্রের সামনে তার অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেওয়ার ছবি ভিন্ন মাত্রা যোগ করে আন্দোলনে, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। এসএম আরিফের রিপোর্ট। 16 জুলাই দুপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে গুলি চালায় পুলিশ। মারণাস্ত্রের সামনে অন্যরা এগিয়ে যেতে সাহস না পেলেও অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মাত্র 50 থেকে 60 ফুট দূরত্ব থেকে সেই বুকে গুলি চালিয়ে দেন পেটুয়া বাহিনীর নির্দয় সদস্যরা। খবর শুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ভাই রমজান আলী। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে আবু সাইদের। এর মাঝেই দেখা দেয় নতুন বিপত্তি। মৃতদেহ হস্তান্তর নিয়ে গড়িমসি করে পুলিশ। এমনকি দাফন করার ব্যাপারেও ছিল নানামুখী চাপ। এই বুকের গেঞ্জিটা যখন টি শার্টটা যখন ফাড়লাম, ফাড়ে যখন 2 দিকে করলাম, সমস্ত শরীর এতটুকু পর্যন্ত আমি দেখেছি। সমস্ত জায়গাগুলোই বুলেটের আঘাত। তারপরে উনি লিখে আমাকে বলল যে আসেন, আমার সাথে আসেন। পরে গেলাম, যা ছাড়পত্র সিগনেচার করলাম। ওইখান থেকে বের হওয়া দেখে আবু সাইদের লাশ নেই। আমাকে তো বললেই হতো যে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্ত চলছে। কিন্তু সেইটা না, ওরা একটা গুম করার একটা পাইতারা করছিল। তারপরে বাড়িতে ফোন দিলাম। বাড়িতে ফোন দিয়ে দেখি ওকে রাততেই দাফন কাফন কাজ সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে টিওনো, ওসি এবং স্থানীয় নেতাকর্মী যারা আসে আমাকে প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, 7টায় মাটি হওয়ার কথা, কালকে ডিসিশন নেওয়া হয়েছে, এই ডিসিশন চেঞ্জ করলো কি? তখন আমি বলছি যে আমার ভাই মারা গেছে, আমি কখন মাটি দেবো সেই ডিসিশন তো আমাদের পরিবার নেবে। আবু সাইদ হত্যার ঘটনা ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুলেটের সামনে বুক পেতে দেওয়ার আইকনিক ছবি হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শক্তি, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। আমরা বলতেছিলাম আপনাদের উপর যদি আঘাত আসে আপনারা আসলে প্রতিহত করবেন। কিন্তু আবু সাইদ হয়তো এই কথাটা শোনেই নাই। সে নেতার মতো সামনে এগিয়ে গিয়েছে, বুক পেতে দিয়েছে এবং আমাদেরকে দিশা দেখিয়েছে। নেতৃত্বের জায়গাটা আমরা বলবো যে আবু সাইদ হলো আমাদের প্রথম নেতা, প্রধান নেতা, যে আসলে দেখিয়েছে যে এই যে আন্দোলন, এই যে মুভমেন্ট, সেটা আসলে এভাবে শহীদ মিনারে কথা বলে সেটা আসলে শাহবাগ ব্লকেট করা হবে না। সামনে এগিয়ে যেতে হবে, সিনা টান করে 2 হাত প্রসারিত করে দিতে হবে, ফ্যাসিস্টের গুলি বুকে নিতে হবে। দীর্ঘ 36 দিনের আন্দোলনে 1,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মাঝে আবু সাইদ ছিলেন আলাদা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি। রক্ত দিয়ে লিখেছেন নতুন ইতিহাস। তাই তো কোনো আক্ষেপ নেই, বরং তার এমন অবদানে গর্বিত পরিবার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন আবু সাইদের নামে একটা করে হল হয় এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ে যেন একটা করে আবু সাইদ কর্নার থাকে। যেহেতু আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্ররা এসে যেন দেখতে পায় যে আবু সাইদ নামে একজন ছাত্র ছিল, সে বুক পেতেই বাংলাদেশকে 2য় স্বাধীনতা এনেছে। ওর সাহসে যেন সকল ছাত্র যেন সাহসটা উজ্জীবিত থাকে। যুগে যুগে আবু সাইদের মতো অকুতোভয় যোদ্ধারা আসেন নতুনের পথ দেখাতে, যাদের আলোয় আলোকিত হয় সমাজ, দেশ তথা বিশ্ব।
SM আরিফ, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে সকাল থেকে মানুষের ঢল নামে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। শহীদদের হত্যার বিচার নিশ্চিত সহ আবু সাইদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সবার। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। আবু সাইদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় এ দেশ এখনও জেগে ওঠার অপেক্ষায়। প্রতি বছর 16 জুলাই তাই শুধু শোকের নয়, প্রতিজ্ঞারও দিন। জুলাই শহীদ দিবসের সকাল থেকে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসন, পরে একে একে জেলা পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সামাজিক সংগঠন। বছর পেরোলেও এখনও সাইদের হত্যার বিচার দেখেনি আলোর মুখ। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সহযোদ্ধা, সহপাঠী শিক্ষার্থীদের। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদ আবু সাইদ যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, সেই বাংলাদেশের পরিপূর্ণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শহীদ আবু সাইদের বিচার যদি হইতে 1 বছর সময় লাগে, তাহলে অন্যান্য বিচারগুলো হতে আরো কত সময় লাগবে সেটা আমরা আসলে জানি না। এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত একটা শাস্তির আওতায় এনে দৃশ্যমান একটা বিচার দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে হবে এবং এইটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। বিশেষ করে এই যে এই বিপ্লবের আইকনিক যেটা মোমেন্টাম ছিল শহীদ আবু সাইদ, সে আবু সাইদের বিচার কার্যক্রম এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসলে তেমন অগ্রগতি হয়নি। রংপুরে জুলাই শহীদ দিবসে যোগদান করেছেন উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে আবু সাইদের কবর জিয়ারতে না আসায় দুঃখ প্রকাশ এলাকাবাসীর। এই স্মৃতি সামনে নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন সেই উপদেষ্টারা আজকে রংপুরে এসেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে 16 জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আবু সাইদের বাড়িতে উপদেষ্টারা আসেননি। এটা আমাদেরকে খুব কষ্টকর। তারা আমাদের এই শহীদ আবু সাইদকে লালন করেন কিনা, তারা পালন করেন কিনা, তারা যদি আসলেই করতো তাহলে অবশ্যই আবু সাইদের এই কবর জিয়ারতে অবশ্যই আসতো। দিনটি ঘিরে স্মরণ সভা, মোমবাতি প্রজ্বলন, কবিতা ও গান আর বক্তৃতায় মুখর হয়ে উঠেছে শহরের প্রতিটা অঙ্গন। আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাইদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের। এই জাদুঘর, আবু সাইদের তোরণ, আবু সাইদ স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ, এগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট থাকবে। আমরা তখন থাকবো না, বাট এই স্মৃতিগুলো থাকবে যারা ভবিষ্যৎ প্রজন্ম তাকে অ্যালাইভ রাখবে। সে যে অবদান রেখেছে সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ জানতে পারবে জুলাই 2024-এর বিপ্লবে কি ঘটেছিল। সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে আত্মহুতি, সে আত্মহুতি আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। এবং এই জাতির যে নতুন প্রজন্ম, তাদের কাছে উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে। জুলাই শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে মনে রাখবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি আমাতুল, যেমনটা বলছিলেন যে সকাল থেকেই আপনি জানেন যে একটি অজপাড়া গ্রামের শহীদ আবু সাইদ, যে ছেলেটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই যে গণ আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কার পরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গত বছরের এই 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক চিতিয়ে দিয়ে বুলেটের সামনে কিন্তু আসলে পুলিশের নির্মম বুলেটে নিহত হন শহীদ আবু সাইদ। তার আজকে শাহাদত বার্ষিকী, প্রথম শাহাদত বার্ষিকীতে সকাল থেকে আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখছি যে প্রথমে আমরা দেখেছি যে জেলা প্রশাসন, পুলিশ সুপার, এরপরে কিন্তু আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এবি পার্টি সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখেছি যে শ্রদ্ধার সাথে শহীদ আবু সাইদ, যেহেতু যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আসলে যে আন্দোলন অর্থাৎ যে এই আবু সাইদের রক্তের বিনিময়ে অর্জিত যে আজকে দ্বিতীয় স্বাধীনতা যেটিকে বলছে,
সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে। সেই বীরের কবর জিয়ারত করছেন, নানাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলেছি, বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, আবু সাইদরা যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু এখনোই অধরায় থেকে গেছে। মাহমুদুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ছাত্রদলের শীর্ষ এই নেতা এ মন্তব্য করেন। এ সময় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে ছাত্রদল সম্পাদক বলেন, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে রাষ্ট্র ওয়াসিম আকরামের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় আসলে সকল শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে। আমরা দেখলাম এই যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের দায়িত্বের প্রথম ধাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। বিশেষ করে আপনারা জানেন, জুলাই এবং আগস্টে 4000-এরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এক চোখে অথবা উভয় চোখে, তাদের পুনর্বাসনের কোনো দায়িত্ব সরকার এখনো পর্যন্ত নেয়নি। সুতরাং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন এবং যারা চোখের সমস্যা হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিন শহীদদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এবারে অন্যান্য খবর। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাব আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, নতুন একটি দল নতুন পরিস্থিতি তৈরি করে নির্বাচন নস্যাতের চেষ্টা করছে। 71 যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই এখন নতুন রূপে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ, যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ নাই, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। সেই জন্যে নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, অথচ তারা
বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। এদিন সকালে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে 1971 সালে মানবতা বিরোধী অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি 22 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবেদন দাখিল করেছেন যে এই মামলার 16 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2 এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28 জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28 জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত মামলার আপডেট। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যা মামলায় পটুয়াখালী থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হলো। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি, বাবার নাম মনোরঞ্জন বসু, মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে, কিন্তু প্রকৃত ঘটনা হল মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে। কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিও থানায় আসে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে 23 জনকে আসামি করে